লিসবনের রাস্তায় বাংলায় লেখা, সিট খালি আছে। So basically I'm going to start from the beginning. So Where are you from? I'm from India. India. Yeah. তো এটা হলো লিসবনের বাংলাদেশি এলাকা। গুড মর্নিং সবাইকে, নমস্কার এন্ড ওয়েলকাম টু মিস বংরোভার। আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আমার উইকেন্ড ট্রিপ শেষ হচ্ছে, এইবারের মতো শেষ হচ্ছে। অবশ্যই দেখা হবে আবার পরের উইকে। আমি আগের ভিডিওতে একটা এয়ারবিএনবি দেখিয়েছিলাম, কালকে রাতে সেখানেই ছিলাম, কালকে মানে আগের ভিডিওর রাতে। আর আজকে সকালে আমি চেক আউট করছি। আমি দেখিয়েছিলাম, যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন যে এইটা আমার রুম ছিল, রুম 4। তো এই যে চাবি আমার কাছে, তো আমি অলরেডি এটা লক করে দিয়েছি। এবার এখন এই বাড়িতে কোনো গেস্ট নেই, তো আমার দায়িত্ব হলো পুরো বাড়িটাকে লক করে এখান থেকে যাওয়া। তো এখন আমার সব লাগেজ গোছানো হয়ে গেছে, সবই হয়ে গেছে। এখন আমি দরজাটা লক করব। দরজা, চাবি, সবই ঠিক আছে, একদম ডান, লক। এবার আমাকে এই চাবিটা রাখতে হবে ওইখানে যে মেল বক্স আছে সেটাই, তারপর এই দরজাটাকে নর্মাল বন্ধ করে যেতে হবে। তো এই যে মেল বক্স, সেখানে আমি চাবিটা ঢুকাবো। তো যে আর কি এখানে কেয়ারটেকার, যে খেয়াল রাখে এই বাড়ির, সে এসে এখান থেকে চাবি নিয়ে চলে যাবে। তাদের কাছে অলওয়েজ এক্সট্রা চাবি তো থাকেই। তো হয়ে গেল আমার দরজা লক করা। এবারে আমি চলে যাব। আজকে একটা নতুন শহরে যাওয়ার প্ল্যান আছে, তো শহরটায় গিয়ে অবশ্যই বলবো কোন শহর, আর ওখানে গিয়ে আবার দেখা হবে। তো হ্যালো, আবার প্রচন্ড আওয়াজ এখানে। তো আমি এখন আছি সিন্ত্রা নামে একটা শহরে। এবার শহরটার সম্পর্কে আমি সবকিছু বলবো। সবার আগে যেটা আমাকে করতে হবে সেটা হলো পেট পুজো। এখন বাজে প্রায় 11টা, সাড়ে 11টা মতো, 11টা 30। তো এখানে একটা খুব সুন্দর একটা ক্যাফে আছে যেখানে ভালো ভালো ব্রাঞ্চের অফার দিচ্ছে। তো আমি আগে শুরু সেটা দিয়ে করব। তো এটা হলো এখানের ব্রাঞ্চের মেনু। 2টো চিকেন পাই, 2টো ক্রসো, 2টো টোস্ট, চিজ প্যালেট, জুস, ইয়োগার্ট, পাস্তেল দে নাতা, কফি সবই দেবে। কিন্তু এটা দুজনের জন্য, 24 ইউরো। এবার আমি যেহেতু একা, বললো ঠিক আছে 12 ইউরোতে আমাকে এগুলোই সব একটা করে এখানে যা আছে সব দিয়ে দেবে। এই হলো এখানে চারিদিকের পরিবেশ, বেশ ফাঁকা ফাঁকা, মনোরম, একদম রাস্তার ধারেই। রেস্টুরেন্টটা দেখাই। এইগুলো হলো পাস্তেল দে নাতা, যেগুলো এখানকার ট্রেডিশনাল একটা মিষ্টি বলা হয়। এবার আমি যাই। আমার কফি এসে গেছে। এটা একটা ছোট্ট কফি, এটাকে এক্সপ্রেসো বলে, একদম এইটুকু সাইজ। Is this fresh orange juice? Yep. Oh, great. We have orange juice there, and then we just Yeah. in the machine, and then we No, make that's orange great. juice. I like the fresh one. Okay. Thank you so Enjoy. much. তো আগে আমি ক্রসা দিয়ে শুরু করব। এটা হলো চিকেন পাই। নেক্সট হলো, yes, I can make some room. Thank you. Can I take one of these? Yeah, you can also. This one is all done, so Okay. thank you. Toast, house cheese, টক দই। আগে থেকে একটু খেয়ে নিলাম, কারণ একটা ব্রেকফাস্ট বা ব্রাঞ্চ যদি একটু ঠিকঠাক হয়ে যায়, সারাদিন আর কোনো তেমন চাপ থাকে না। তারপরে নিজের মতো ঘুরবো, ঘুরে একেবারে রাত্রিবেলা ডিনার করব। তো সিন্ত্রা সম্পর্কে একটু বলি। সেটা হলো, সিন্ত্রা যে শহরটা, সেটা লিসবনের পশ্চিম দিকে রয়েছে। এবার ধরুন আপনারা কেউ লিসবন ঘুরতে এসছেন, লিসবন থেকে সহজেই এখানে আসা যায়, ট্রেনে করে আসা যায়, ট্রেন আছে। আর না হলে যদি আপনারা কোনো গাড়ি বুক করছেন বা উবার করছেন, সেটা করেও আসা যায়। লিসবন যেহেতু খুব বড় শহর, তো সবসময় ডিপেন্ড করে যে আপনারা কোথায় আছেন।
মানে কোন দিকটা আছেন, কত দূরে আছেন। আমি যেখানে ছিলাম সেখান থেকে আমার লেগেছে 45 মিনিট। সিন্ত্রা খুব ফেমাস হলো কারণ এখানে যীশু খ্রিস্টের 30 লাখ বছর আগে থেকে 11,000 বছর আগে অবধি যে এজটা ছিল, মানে যেটাকে আমরা ওল্ড স্টোন এজও বলতে পারি, সেই এজের জিনিসপত্র এখানে পাওয়া গেছে। এখানে ব্রোঞ্জ এজের অনেক জিনিসপত্র পাওয়া গেছে। তাছাড়াও এখানে রোমানরা এসেছিল 1 শতকে, 8 শতক থেকে এখানে মুরদের বসবাস শুরু হয়েছিল। এরকম অনেক হিস্ট্রি আছে এই শহরকে নিয়ে। এই শহরটা অনেকটা পাহাড়ের ওপরে রয়েছে। আজকে আমি দেখতে যাব দুটো জিনিস। প্রথম হলো দ্য ন্যাশনাল প্যালেস অফ পেনা, যেটা রয়েছে সিয়েরা দে সিন্ত্রাতে। সিয়েরা মানে পাহাড়, দে সিন্ত্রা মানে সিন্ত্রার পাহাড়ে। এখান থেকে অনেকটা উঁচু। ওই প্যালেসটা তৈরি হয়েছিল 19th সেঞ্চুরিতে। তৈরি করেছিলেন কিং ফার্দিনান্দ II। যেহেতু আমি আগেই বললাম যে এখানে 8 শতকে মুররা এসেছিল, তো যেহেতু মুররা এসেছিল তাই মুরদেরও এখানে কাসেল রয়েছে। তো আজকে আমি ওইটাও দেখতে যাব। আমি অলরেডি উঠে গেছি, একটা ট্যাক্সি আমি বুক করেছিলাম। আর ট্যাক্সিতে আমি একা নই, আমার সাথে আরেকজন আছেন, মানে উনিও টুরিস্ট। এক একজনের উঠতে 15 ইউরো নেয় আর নামতে 5 ইউরো। আমার সাথে আছে গাইড। ভেরি নাইস টু মিট ইউ জে। এন্ড ইউ আর ওয়ার্কিং ফর হুইচ কোম্পানি? Find Sintra, guys. Follow Find us Sintra. in Instagram if you want. Yeah. Find Sintra, okay? Take a look. Yes, The best company in Sintra. I believe that. Can you tell me a little bit about the Sintra? So basically, I'm gonna start from the beginning. Mm-hmm. So in 8th century, we had a colon that they were coming to Portugal from a culture north of Africa that they call the Moorish. Okay, Yeah. Moorish, they came to Portugal in 8th century to start to make the castle on the top of the mountain. And after 3 centuries, the first king of Portugal started to discover the whole town, okay, where we are right now. Everything with the hands, how you see the small streets, the cars that don't fit there, just small Yeah. shoppings. Yeah. So basically, in 11th century, the first king of Portugal found some tunnels around of the mountain, okay, that I will show you where is that. And what we did, we went inside of the tunnels, we didn't kill straight that culture, but we didn't give any rest for 4 days. Okay. After 4 days they give up, Portugal get the mountain, okay, and we start to add the mountain in the whole town, okay. Okay. At the days we have 3 parts of Sintra, New Town, Old Town, and the mountain. Okay. On that time it was just Old Town and the mountain, okay. The National Palace, the palace that is super popular here in Sintra, they came a bit later. The first one here on the Old Town is the where the royal family was living, okay. Here in this Exact- town. on the town, on the back part. On 18th century, the last palace built in Sintra, okay, the Pena Palace. It was a gift for the wife, for the last king of Portugal, to come in vacations. Nice. The size of the palace is 80 stadiums of football. Oh, Okay, wow. it's really huge. And what's the weather like? Because it's The a weather mountain. is around always like I will say 15 until 20 degrees every day. Okay, so it's like in summer. Summer 15 to- 26, 27. Oh, okay. It's really hot. So it's- Can be hot. So in the winter it's not very cold. 12, 15. 15. It's I think Depends. like yeah, comparing to Germany, Netherlands, so it's nothing. Nothing. Yeah. Okay. আমি চলে এসেছি। আমাকে এই জায়গাটা নামিয়ে দিয়ে ড্রাইভার চলে গেছে। আবার নাবার সময় যদি আমার প্রয়োজন হয় ওকে 25 মিনিট আগে আমাকে ফোন করতে হবে। আর প্রথমে আমি এই প্যালেসটায় যাব। তো এই প্যালেসে আমি প্যালেসের ভিতরে ঢুকবো না, আমি যাব পার্কটাতে। প্যালেসের ভিতরে 20 ইউরোস টিকিট, পার্কে 10 ইউরো। তো এই হলো টিকিট কাউন্টার লাইন। এখানে কোনো লোক নেই, টিকিট নিজেকেই কাটতে হবে এই মেশিনগুলোর দ্বারা। এই যে টিকিট। এখন উঠছি বাগানের দিকে। পুরো রাস্তাটা এরকম সোজা। এখান থেকে একটা প্যালেসের সুন্দর ওই গাছের মাঝখান থেকে ভিউ জুম করে দেখাচ্ছি সামনে গিয়ে। এই যে আচ্ছা, তাও আমি ওরম করে হেঁটে আসলাম। এবার এখানে সিঁড়ি আছে, উপরে আরো উপরে যাবে। এখানে রুট আছে গার্ডেন যাওয়ার। ক্রুজ আলতা রুট আছে, শালেট রুট আছে, আর লাগোস রুট আছে। এবার আমাকে সিলেক্ট করতে হবে আমি কোন রুটটা নেব। কিছুটা উঠেই চলে এসেছি প্যালেস। এটার নাম হলো পেনা প্যালেস। যেটা আমি বললাম যে এটার ভেতরে আমি যাব না, আমি মুরিশ ক্যাসেলের ভেতরে যাব। এটা টিকিট আমি নিয়ে নি, তো তাও
সামনে থেকে যতটা দেখার, এখান থেকে এরকম দেখতে। ওখানে একটা ছাদ আছে, তার উপরে আরো আছে, আর ওই পাশ থেকে গিয়ে দেখাচ্ছি কিরকম। পেনা প্যালেস পর্তুগালের এক অনন্য স্থাপত্য। 1854 সালে রাজা ফার্দিনান্দ এটি নির্মাণ করেন। রাজা ফার্দিনান্দ ছিলেন একজন জার্মান রাজপুত্র এবং তিনি শিল্প ও সৃজনশীলতায় গভীর আগ্রহী ছিলেন। প্রাসাদের নকশা তৈরি করেছিলেন জার্মান আর্কিটেক্ট লুইস ভান এস্টওয়েজ। তিনি গথিক, মুরিশ, রেনেসা এবং বারোক শিল্পের শৈলী মিলিয়ে প্রাসাদটি এমনভাবে তৈরি করেছিলেন যা একে এক রূপকথার জগতের মতো করে তোলে। এই প্রাসাদটি পর্তুগিজ রাজপরিবারের গ্রীষ্মকালীন অবকাশ কাটানোর জন্য ব্যবহার করা হতো। তারপর 1910 সাল পর্যন্ত এটি রাজপরিবারের বিলাসবহুল আবাস হিসাবে ব্যবহৃত হয়। প্যালেসের ভেতরে ঢোকার লাইনটা, বাবা রে, তো একদম লাইন কোথায় শেষ হচ্ছে বা কোথায় শুরু হচ্ছে আমি দেখতেও পাচ্ছি না। তো আমি তো উপর থেকে ঘুরে আসলাম, যেটা দেখালাম, দিয়ে আমি আবার নিচে এসে আমি এই রুটটাই নেব, 1 ঘন্টার রুটটা। একটা জিনিস আমি বলে দিই যে রুট কিভাবে চিনবো, যে আমি কি করে জানবো কোন রুটটা কমলা, কারণ ওখানে বিভিন্ন রুটে কালার দেওয়া ছিল। একটা যেটা সব থেকে বড়টা সেটা ছিল অরেঞ্জ, একটা ছিল গ্রিন, একটা ছিল ব্লু। তো রুট কিভাবে চেনা যায়, যে আমি কি করে বুঝবো আমি কোন রুটটায় যাচ্ছি, কোথা থেকে যাচ্ছি, কারণ এটা তো একটা জঙ্গল এরিয়া, এখানে তো হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। এই আমি এখানটা ছিলাম, ওই পাশ থেকে ম্যাপটা দেখে আসলাম, আর ওয়াকটা শুরু হচ্ছে এই জায়গাটা থেকে। এবার প্রত্যেকটা ওয়াকের শুরুতেই এরকম করে কালার দেওয়া আছে। এই যে এখানে যেমন দেওয়া আছে গ্রিন কালার। তো এই রুটটা নিলে আমার পড়ছে ওই 25 মিনিটের গ্রিন রুটটা, যেখানে আমি ছোট ছোট চার্চ ওইসব দেখতে পারবো। ঠিক সেম ভাবেই এইখানে একটা রুট রয়েছে যেটা হলো ব্লু রুট। যারা ব্লু রুট নেবে, মানে যেটা 30 মিনিটের ছিল সেটা এখান থেকে। অরেঞ্জ রুটটা আমি এখন অবধি দেখিনি, তো সেই জন্য এটা গ্রিন এটা ব্লু, তো বেসিক্যালি এটাই একমাত্র যেটা বাকি রয়েছে। তো অরেঞ্জ রুট এখানেই কোথা থেকে একটা শুরু হবে, তো ওই জন্য আমি একটু সামনে গিয়ে দেখবো, খুঁজে পেলে আমি দেখাচ্ছি। আমি ওরকম হেঁটে আসলাম, এইখানেই দেওয়া রয়েছে। তো এই যে অরেঞ্জ কালার, আর এই রুটটা আমাকে ইন্ডিকেট করছে ওই দিকে, মানে এইটা হলো অরেঞ্জ রুট যেটা আমি এখন যাব। আর প্রত্যেকটা রাস্তার প্রত্যেকটা মোড়েই আর কি সাইন দেওয়া থাকবে কালার দিয়ে, যাতে চিনতে সুবিধা হয়। আপনারা যদি কখনো সিন্ত্রা ঘুরতে আসেন এবং এখানে এসে পেনা প্যালেস ও মুরিশ কাসল দেখতে চান, তাহলে এখানে আসার একমাত্র উপায় হলো বাস, ট্যুরিস্ট ট্যাক্সি বা টোটো করে আসা। নিজেদের গাড়ি বা কোনো রকম লোকাল উবার করে কিন্তু এখানে আসা সম্ভব নয়। যদি চেষ্টা করেন তাহলে 250 ইউরো অবধি ফাইন হতে পারে। ট্যুরিস্ট ট্যাক্সি বুক করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে এই স্ক্রিনে দেখানো লোকেশনে, এবং এখানে এসেই বুক করে নেবেন ফাইন্ড সিন্ত্রা নামে এই ট্রাভেল এজেন্সিকে। এদের সার্ভিস আপনারা এই লোকেশনেই পেয়ে যাবেন, আর না হলে ইনস্টাগ্রাম থেকে এদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। চলে এসেছি। এই মুহূর্তে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন তার নাম শ্যালে অফ দ্য কাউন্টলেস অফ এলডা। এটি তৈরি হয়েছিল 1860-এর দশকে। তৈরি করেছিলেন পর্তুগিজ রাজা ফার্দিনান্দ এবং তার দ্বিতীয় স্ত্রী এলিস হেন্সলার। এলিস ছিলেন সুইজারল্যান্ডের একজন অপেরা সিঙ্গার। রাজার সাথে তার বিয়ের পর তিনি কাউন্টেস অফ এলডা উপাধি লাভ করেন। এই শ্যালেটটি ছিল রাজা এবং রানীর ব্যক্তিগত অবসর কাটানোর একটি স্থান। এর ডিজাইনে আলপাইন এবং সুইস শ্যালেটের প্রভাব স্পষ্ট, যা 19 শতকে ইউরোপ জুড়ে খুবই জনপ্রিয় ছিল। শ্যালেটটিতে ড্রয়িং রুম, ডাইনিং রুম এবং শোয়ার ঘরের মতো ছোট ছোট ঘর রয়েছে।
যা আরাম এবং শান্তির অনুভূতি দেওয়ার জন্য পরিকল্পিত। এবং শ্যালেটির চারপাশে যে বাগান রয়েছে তা রানী নিজে হাতে ডিজাইন করেছিলেন। 1885 সালে রাজা ফার্দিনান্দের মৃত্যুর পর শ্যালেটি বছরের পর বছর অবহেলায় পড়েছিল। তবে 21 শতকের শুরুর দিকে এটি পুনরুদ্ধার করা হয় এবং এখানে শুরু হয় ট্যুরিজম। বর্তমানে এই শ্যালে এবং এর আশেপাশে পুরো বাগান এলাকাটাই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি অংশ। শ্যালে তো দেখে আসলাম, দেখে এসে প্রায় 10 মিনিট হলো হাঁটছি। আমি কি করেছি, আমি নেক্সট যে জায়গাটা যাব সেটা হলো মুর কাসেল। তো আমি এদের রাস্তা না ফলো করে আমি গুগল ম্যাপ ফলো করছি। আমার সময়টা একই লাগছে, কিন্তু আমাকেও বিভিন্ন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, একটাই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে না। তো ওখানে একটা ব্লু লাইন ছিল যেখানে বলেছিল যে সেই লাইন ধরে গেলে আমি দেখতে পারবো লেক। এখন আমি সেই জায়গাটায় আছি। এই হলো চারিদিকটা, আর এইগুলো হলো লেকগুলো। এখানে একটা আছে বড়, ওইদিকে একটা, আমি ওরম ভাবে হেঁটে আসছি, আমি ওই দিকটা দেখাচ্ছি। হলো লেকের জল। এই হলো আরেকটা, দারুণ 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 সুন্দর। যারা নেচার ভালোবাসেন তাদের জন্য তো এটা মানে পারফেক্ট একটা ওয়াক। এই হাঁসের মুখ কই বুঝতে পারছি না। এবার আবার ম্যাপ ফলো করবো। আচ্ছা, এই একটা দেখালাম, এর পিছনে একটা দেখালাম, আর ওইখানে আরেকটা লেক। এইটা একটু আমার মনে হয় ডিপের দিকে, এটা একটু গভীর, কারণ ওইগুলো একটু ওপরে ওপরে, এইটা এতটা, এটা অনেকটা নিচে। এই হলো আরেকটা, এটাও খুব সুন্দর। চলে এসেছি মুর কাসেলের সামনে। এটা এদিকে টিকিট কাউন্টার, বাট আমি অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম। আর এখান থেকে বোধহয় এন্ট্রিটা। এটা ওরমই পাহাড়ি পথ, নিচের দিকে নামছি, এখান থেকেই উঠবো আবার। আমি প্রায় চলে এসেছি, একদম ওই দিক থেকে ঘুরে ঘুরে এই দিক হয়ে এসে এরম আমি যাচ্ছি। আর একটা জিনিস আমি যেটা মেনশন করিনি, এখানে এরকম প্রত্যেকটা হিস্টোরিক্যাল সাইট বা বেশিরভাগ জায়গাতে কিন্তু কুকুর অ্যালাও, ডগস আর ওয়েলকাম। এখানে কয়েকজন আসছেও দেখলাম। তো এই জিনিসগুলো এখানে খুব ভালো, যে কোনো জায়গায় ইউরোপের ভেতরে, চার্চ বাদ দিয়ে বোধহয়, কিংবা আমার আইডিয়া নেই চার্চে ঢুকতে দেয় কিনা। এই যে একজন আসছে। মুরিশ কাসেল একটি ঐতিহাসিক দুর্গ। এটি 8 বা 9 শতাব্দীতে মুরদের দ্বারা আইবেরিয়ান পেনিনসুলাতে তাদের শাসনের সময় তৈরি করা হয়েছিল। এই দুর্গটি পাহাড়ের এমন এক চূড়ায় বানানো হয়েছিল যাতে তার আশেপাশের অঞ্চল রক্ষা করা এবং নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এই দুর্গটি হলো আসলে একটি ওয়াচ টাওয়ার, যা থেকে সিন্ত্রা এবং আশেপাশের গ্রামাঞ্চলের মনোরম দৃশ্য দেখা যায়। মুরদের শাসন সময় এটি একটি শক্তিশালী এবং প্রতীক্ষামূলক দুর্গ হিসাবে ব্যবহার করা হতো। এই যে পেনা ক্যাসেল, যেটা প্রথমেই গেছিলাম, পেনা ক্যাসেলটা এর থেকে উপরে। মুরদের আর খ্রিস্টানদের মধ্যে বোধহয় কম্পিটিশন ছিল এটা। মুররা এত উঁচু বানিয়েছিল, পরে যারা এসেছিল তারা বলেছিল আমরা আরো উঁচু বানাবো। উঠে গেছি একদম মাথায়, এটাই লাস্ট। এই পাশ থেকে আবার নামার। তো ওইদিকে লিসবন। মানে কি ভয়ঙ্কর ভাবে এটাকে বানানো হয়েছে,
যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখা যাচ্ছে। 12 শতকের দিকে খ্রিশ্চান রিকনকোয়েস্টের পর দুর্গটির সামরিক গুরুত্ব অনেক কমে যায় এবং এটি ধীরে ধীরে অবহেলিত হয়ে পড়ে। 1910 সালে পর্তুগালের রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পর দুর্গটি ট্যুরিজমের জন্য খুলে দেওয়া হয়। এই মুরিশ ক্যাসল এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ। হয়ে গেল, এবার নেমে যাচ্ছি। যতটা উঠেছি ঠিক ততটাই এখন নামবো। এই অসাধারণ ভিউ দেখতে দেখতে আর হাওয়া খেতে খেতে জাস্ট ওই একদম মাথা থেকে নেমে আসলাম আর দেখছি আমি এখন কোথায় নামবো। ওইখানে যাব, ওই নিচে। তো চলে এসছি, এবার এখান থেকে অটো নিয়ে নিচে নামবো। অটোটাকে এখানে টুকটুক বলে। 5 ইউরো পার পারসন। Yeah. No, it's video. It's okay. তো এই হলো অটো, এখানে অটো আছে। Are you from here, Sintra? No, I live here, but I'm from Brazil. Oh, you're from Brazil. Nice. Rio. Where are you from? I'm from India. India. Yeah. Here only my family, my wife and my daughter. We come. Nice. And here, Portugal. There. Yes. Yeah. Restaurant, Indian food. Yeah. 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 I like. Lisbon has nice, Like, I think, Indian food. Chicken masala. And Butter chicken. the bread. Ah, okay, naan. Huh? Naan. Naan. Yeah. So it's different, but the sauce. Yeah. Curry base, curry sauce. Yeah. Brazil is onions. Yeah, garlic, chili. Chili. So Brazil has spicy food, I guess. Because it's a Portugal discovery Brazil, but it's not Portugal. Yeah. Indigenous first. Yeah. But it's Portugal to Brazil Uh-huh. because find search another way to India, Oh yeah. And they like bring Lost. all the spices from India. spices from India. Yeah. Lisbon, the bridge. Yeah. India, but in Brazil no. No Indian there? No. In Brazil is more from Arabic. Okay. And Lebanon or China. Oh, nice. More Angola. But India, no, not a lot. It's too far, I think, for. And here is a lot of people from India. Yeah. I saw that because the last night I was in Lisbon and I saw like Indian street food there and all the Indian people coming to have it. So it was, here. আমি চলে এসেছি আজেনহাজ দো মার বলে একটা সিটিতে, যেটা ছিল সিয়েরা থেকে 25 মিনিটের ড্রাইভ। যে বিচটা এক্ষুনি দেখালাম পর্তুগালের সব থেকে সুন্দর বিচের মধ্যে এটাকে ধরা হয়। এটা একটা গ্রাম, খুব সুন্দর একটা গ্রাম। তো আমি মেনলি এখানে দৌড়ে দৌড়ে এসেছিলাম। এই যে পিছনে সবে সূর্য ডুবেছে, সানসেট দেখতে আমি এসেছিলাম, কিন্তু ওই অলিতে গলিতে ঢুকিয়ে সেখান থেকে এনেছে। এবার মাঝে মধ্যে গুগল বুঝতেই পারছে না কোন রাস্তা দিয়ে সে নিয়ে যাবে। সে একবার এদিকে ঢুকাচ্ছে, সে একবার বলছে না আবার ব্যাক করে ওইদিকে যাবে। তো এই করতে গিয়ে আমার 6 মিনিট মতো দেরি হয়েছে। আর 6 মিনিট আগে আসলে সুন্দর সানসেটটা দেখতে পেতাম।
যাই হোক, আমি এখন অনেকটাই উপরে রীতিমতো দৌড়েছি। আজকে খালি পাহাড়ে উঠছি আর নামছি। এবার আমি নিচে গিয়ে ভালো করে বিচটা অ্যাটলিস্ট দেখাচ্ছি, মানে সূর্য ডুবে গেছে, এক্ষুনি অন্ধকার হয়ে যাবে। নেমে গেছি। তো আগেই বললাম এটাকে, এই বিচটাকে পর্তুগালের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিচের মধ্যে একটা ধরা হয়। আর এই যে এই জিনিসটা, যেটা আমি যখন ওই ওপরে ছিলাম তখন আমি এটা অলরেডি উপর থেকে ভালো একটা ভিউ এসেছিল, আমি দেখিয়েছি। এইটা কিন্তু কারুর তৈরি করা নয়, এটা একটা ন্যাচারাল জিনিস, যেটা মানে বহু শত বছর ধরে এই বিচটা তবে থেকে এটা এইখানে নিজে নিজে রয়েছে, এবং এটা একটা ন্যাচারাল ওয়াটার। এই জলটা সমুদ্র থেকেই আসছে, কিন্তু কিভাবে আসছে সেটা কিন্তু এখনো অবধি জানা যায়নি। মানে সমুদ্রের তলা থেকেই জলটাকে যেহেতু এটাও বালি থেকে জলটা উঠে ওইখান থেকে গিয়ে আবার যদি লক্ষ্য করা যায় আবার সমুদ্রেই মিশছে। তো জলটা বেসিক্যালি এরকম কোথা থেকে একটা রোটেট হয়ে এরকম করে আসছে, আর এরকমই থাকে এটা সারা বছর। এবার একটু আমি বিচের নিচটা যাই। আমার আফসোস হচ্ছে সানসেটটার জন্য, মানে আমি এত দৌড়ালাম, এত পা চলছিল না, তাও আমি কিভাবে দৌড়ালাম, কিন্তু হলো না। যাই হোক, এবার এখান থেকে বেরিয়ে যাব। তো আমি আজকে আমার এই উইকেন্ড ট্রিপটা শেষ করে ফিরে যাব যেখানে আমি পর্তুগালে এখন আছি। আর আমি যে শহরে যাব সেখান থেকে যেতে গেলে লিসবন পড়ে, তো ডিনার করতে হবে। এখন আমি আছি মানে 2 মিনিট হাঁটলেই পৌঁছে যাব। মার্টিন মনিজ স্কোয়ার বলে একটা লোকেশন আছে সেখানে। আর এই মার্টিন মনিজ স্কোয়ার যে জায়গাটা, যে লোকেশনটা, সেখানে পাওয়া যায় খুব ইন্টারেস্টিং কিছু খাবার। সেটা হলো চাইনিজ ফুড। তো সব জায়গাতেই পাওয়া যায়, এখানে ইন্টারেস্টিং কেন? তার কারণ হলো এটা কিন্তু কোনো রেস্টুরেন্ট নয়, যতদূর আমি শুনেছি এবং আমি খুঁজতে বেরোচ্ছি সেটাই। এখানে আমার সেই জন্যই খুঁজতে আসা। এই এলাকাতে কিছু বাড়ি আছে মানে কিছু চাইনিজ লোকজন আছেন যারা এখানে বসবাস করেন। তাদের বাড়িতে তারা চাইনিজ খাবার, মানে তাদের নিজেদের লোকাল খাবার তারা রান্না করেন, এবং বাড়ির ঠিক সামনেই লেখা থাকে যে চাইনিজ রেস্টুরেন্ট বা কিছু একটা, মানে খাওয়ার জন্য ওয়েলকাম বা এরকম কিছু একটা লেখা থাকে। এবং যারা, এবার ধরুন আমি এখন খাবার খুঁজতে বেরিয়েছি, আমি সেই সব জায়গায় যাব, আমি যদি দেখি কোনো বাড়ির সামনে এরকম কিছু লেখা আছে, তাহলে আমি সেই বাড়ির বেল বাজাবো, দরজা খুলবে আর আমাকে খেতে দেবে। এবার এটা কোনো ফ্রি অফ কস্ট নয়, পয়সা নেবে, কিন্তু একটা রেস্টুরেন্টে যতটা পয়সা নেবে এটা তার থেকে অনেক কম পয়সা নেবে। এবার ব্যাপার হলো এটা আমার সম্পূর্ণটাই শোনা, আমার নিজস্ব এরকম কোনো কিছু চোখে দেখা নেই এখানে। তো সেই জন্য ভাবলাম আমি যখন এখান থেকে যাচ্ছি, আবার কবে লিসবন আসবো তার ঠিক নেই, তো এটা একটা মাস্ট ট্রাই, মানে একটুখানি দেখে যাই যে সত্যি এরকম কিছু হয় কিনা। আচ্ছা, আমি রাস্তায় হাঁটছি, লিসবনের রাস্তায় হাঁটতে হাঁটতে একটা দারুণ জিনিস দেখলাম, দেখাচ্ছি। এই যে লিসবনের রাস্তায় বাংলায় লেখা, সিট খালি আছে, মাসিক আর দৈনিক, মানে হয়তো কোনো এই দোকানটায় কাজের জন্য লোক চাইছে। এই হলো ফোন নাম্বার, ফোন করে নেবেন। এগুলো ভাবাও যায় না যে এরকম ভাবে বাংলায় লেখা থাকবে। আমি এখন যে জায়গাটা দিয়ে হাঁটছি এখানে সবাই বাংলায় কথা বলছে। তো এটা হলো লিসবনের বাংলাদেশি এলাকা। আমি দেখাতে পারছি না ওরকম করে কারোর মুখ থেকে, বাট আমার পিছনে একজন আসছেন, আমি দেখাচ্ছি, সাইড থেকে কয়েকজন যাচ্ছেন, সবাই এখানে বাংলায় কথা বলছে। তো আমি এসেছি অনেক অলিগলি অতিক্রম করে। আমার মনে হয় এইটা, আমি যে লোকেশনটা দিয়েছিলাম সেটা এইটাই রয়েছে। এটা লেখা আছে
দ্য বেস্ট অ্যান্ড ট্রেডিশনাল চাইনিজ ফুড ইজ উইথ আস। তো এটা একটা লোকাল বাড়ি মানে একটা স্থানীয় বাড়ি। আর এই ওপরে এই যে বাড়ি এটা, আর আমি দামটা জানি না কারণ এখানে লেখা নেই, তো আমাকে গিয়েই দেখতে হবে। এইটা হলো আমার অর্ডার। তো বেসিক্যালি পেপার আর পেন দিয়ে গেছে, যা যা নেবো এই নাম্বারগুলো এখানে লিখে নিতে হবে। 58 হলো এগ ফ্রাইড রাইস, এটা হলো ফ্রাইড ডাম্পলিং, আর 63B হলো এগ অ্যান্ড সুইট অ্যান্ড সাওয়ার্স। ও না, এ বাবা ভুল লিখলাম, 62B হবে। তো কেটে 62B করে দিলাম, সেটা হলো ওই হট অ্যান্ড সাওয়ার স্যুপ। ব্যাপার হলো এখন যে জায়গাটায় আছি এটা কোনো এক সময় একটা বাড়িই ছিল, যেখানে যেরকম আমি বললাম যে রান্না করা থাকতো, কোনো এক্সট্রা খাওয়ার সেটা বাড়ির সামনে লাগাতো আর লোক এসে খেত। এটা করতে করতে এই জিনিসটা এতটাই ফেমাস হয়ে যায়, এনারা এখন এখানে একটা এরকম ওনাদেরই একটা নিচের ফ্লোরে মানে চেয়ার টেবিল বেঞ্চ মতো লাগিয়ে রেস্টুরেন্ট করে দিয়েছে। এবার এখানে যারা যারা আগে আসতো, এতদিন এসছে মানে সেই সময় থেকে আসছে বা কিছু, তাদের সবার ছবি এখানে লাগানো। তো আমি একবার একটা ছোট ট্যুর করাচ্ছি রেস্টুরেন্টটা। কিছু লোকজন এখনো বসে আছে মানে খাওয়া দাওয়া করছে, আর এই হলো পুরো চারিদিকে ছবি, এই হলো লোকজন। এখানে চেয়ার টেবিল দেখেই বোঝা যাচ্ছে জাস্ট মানে র্যান্ডাম পাতা, অতটাও মানে যে ম্যাচ হতে হবে গুছানো হতে হবে তার কোনো মানে নেই। এনারা কোনো স্পেশাল মানুষ নয়, মানে যারা হয়তো অনেক আগে থেকে যখন এটা শুরু হয়েছে তখন এরকম ছিল, সেখান থেকে তারা খেতে এসছে সবাই মিলে, হয়তো সব গ্রুপ মিলে এসছিল, তাদেরই সবার ছবি এখানে এরকমভাবে বাঁধিয়ে রাখা। তো আমার ফার্স্ট খাবার চলে এসছে, কোয়ান্টিটি ভালোই আছে, স্যুপ চলে এসছে, ভালোই খেতে। এসে গেছে ডাম্পলিং, সবই এসে গেছে। এবার আমি আগে এটা খেয়ে নেবো যেটা শুরু করেছি, তারপর ডাম্পলিং, লাস্টে স্যুপ। ডাম্পলিং আমার এত খিদে পেয়েছে আর আমি এত টায়ার্ড যে খাবারগুলোকে ঠিক মতো অ্যাপ্রিসিয়েট করছি না। আমি একটুখানি ভাবলাম, আমি বললাম হ্যাঁ ঠিক আছে ফ্রাইড রাইস ঠিক আছে। প্রত্যেকটা খাবার ফ্রাইড রাইস, ডাম্পলিং, স্যুপটা এখনো খাইনি, প্রচণ্ড গরম, আশা করি স্যুপটাও দারুণ খেতে, মানে দারুণ। মানে কিছু কিছু বাইরে অনেক সময় চাইনিজ ফুডে হয় কি একটুখানি ওই বিদেশের ছাপ থাকে, তো আমি কখনো রিয়েল চাইনিজ ফুড তো খাইনি, আমি চায়না যাইনি, তো আমার আইডিয়া নেই। কিন্তু এই খাবারগুলোতে কোনো ওই ইউরোপিয়ান ছাপ আমি পাচ্ছি না, এটা আমার যে প্রপার এশিয়ান খাবার লাগছে। দারুণ খেতে, হট অ্যান্ড সাওয়ার স্যুপ, মানে নাম অনুযায়ী স্যুপ, হট অ্যান্ড সাওয়ার, ঝাল এবং টক, একদম দারুণ একটা ঠিক ব্যাপার আছে। এর ভেতরে টোফু আছে, ডিম আছে, গাজর, স্প্রিং অনিয়ন, ক্যাপসিকাম আর যা যা টুকটাক থাকে, মানে স্যুপ বেস বানাতে যা সেটা আমি জানি না, তো এটাই লাগছে, সাধারণ খেতে। এইটা হলো এর চারিদিকের পরিবেশটা। আমি খাওয়া শেষ করে সবে নামলাম, খাওয়াটা ছিল এইখানে যেখানে হলুদ একজন দাঁড়িয়ে, বেশ ফাঁকা অলিগলি অ্যাকচুয়ালি। এইখানেও খাওয়া দাওয়া শেষ, ঘোরাঘুরিও শেষ, এখন লিসবনকে টাটা করে চলে যাওয়ার সময়। ভীষণ টায়ার্ড আমি। যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।